আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, অভিনন্দন জানাচ্ছি বিএসসি থার্মোডাইনামিক্স ক্লাসে। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মিরাজ খান, বিএসসি পদার্থবিজ্ঞান বিভাগ। আজকে আমরা আলোচনা করব গ্যাসের গতিতত্ত্ব থেকে চাপের রাশিমালা নির্ণয়। গ্যাসের গতিতত্ত্ব থেকে চাপের রাশিমালা নির্ণয় করতে হলে আমাদের প্রথমে সমান দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বিশিষ্ট একটি ঘনক বিবেচনা করতে হয়, যার দৈর্ঘ্য প্রস্থ সমান হবে এবং সেটাকে আমরা এল বিবেচনা করে নিলাম। তো এর ভিতরে এই ঘনকটার ভিতরে আমরা এন সংখ্যক আদর্শ গ্যাস অণু বিবেচনা করব। তো এন সংখ্যক আদর্শ গ্যাস অণু এর ভিতরে গতিশীল থাকবে, তার ভিতরে আমরা একটা কণা বিবেচনা করব যেই কণাটি 3 ডাইমেনশনাল গতি বজায় থাকে, যেমন এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর 3টে অক্ষ বরাবরই কিন্তু ছোটাছুটি করবে কণাটা। তো এইটার যদি আমরা গড় বেগটা নেই, যে গড় বেগটা যদি আমরা C1 বিবেচনা করি, যদি এই 3টে অক্ষ বরাবর গড় বেগটা যদি C1 হয়, তাহলে এর উপাংশ C1-এর যে উপাংশগুলো হবে সেটা হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর ইউ বেগে যাবে, ওয়াই অক্ষ বরাবর বি বেগে যাবে এবং জেড অক্ষ বরাবর ডাব্লু বেগে যাবে। তো আমরা এটার গড় বর্গবেগ কীভাবে বের করতে পারি? তাহলে C1 স্কোয়ার করতে পারি, C1 স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডাব্লু স্কোয়ার। তাহলে এটা হবে আমাদের গড় বর্গবেগ, যে একটা কণা আমরা বিবেচনা করলাম সেই কণাটার গড় বর্গবেগ। তো এক্স অক্ষ বরাবর অণুটি যদি ইউ বেগে, এক্স অক্ষ বরাবর যদি ইউ বেগে যায়, এই এক্স অক্ষ বরাবর যদি ইউ বেগে এই দেয়ালে ধাক্কা দেয়, তাহলে এক্স অক্ষ বরাবর যদি ইউ বেগে এসে এই দেয়ালে ধাক্কা খাবে। এবং যেহেতু গ্যাসীয় কণার গতিতত্ত্ব থেকে আমরা জানি এগুলো স্থিতিস্থাপক ধর্ম আছে, কিন্তু স্থিতিস্থাপকতার জন্য ইউ বেগে বিপরীত দিকে কিন্তু আবার এল ডিভাইড বাই ইউ সেকেন্ডে পর বি দেয়ালে আবার ধাক্কা খাবে। তাহলে এইদিকে আমাদের প্রথমে এই এ দেয়ালে ধাক্কা খাবে, তারপরে এই এ দেয়ালে ধাক্কা খেয়ে স্থিতিস্থাপকতার কারণে এল ডিভাইড বাই ইউ সেকেন্ডে, কারণ এখানে আমাদের এটার লেন্থ হচ্ছে এল, তো দৈর্ঘ্য হচ্ছে এল এবং বেগ হচ্ছে ইউ। তাহলে আমরা সূত্র যেটা জানি যে টি ইকুয়াল এস ডিভাইডেড বাই ভি, টি ইকুয়াল এস ডিভাইডেড বাই বি, মানে সরণ বাই বেগ। তাহলে এটা হচ্ছে তোমার এল হচ্ছে তোমার দৈর্ঘ্য বাই বেগ, তাহলে এটাই হচ্ছে সময়। তাহলে এল ডিভাইড বাই ইউ সেকেন্ড পর বি দেয়ালে ধাক্কা খাবে। সুতরাং প্রতি ধাক্কায় অণুটির যে ভরবেগের যে পরিবর্তন, তাহলে দেখো প্রথমে এইখান থেকে এ দেয়ালে যখন ধাক্কা খাবে তখন তার বেগ হচ্ছে ভরবেগ হচ্ছে এম ইউ, আবার যখন বিপরীত দিকে আসবে, যখন বি দেয়ালে ধাক্কা খাবে তখন হচ্ছে মাইনাস এম ইউ। তাহলে ভরবেগের যে পরিবর্তন, তাহলে কি পরিবর্তনটা কীভাবে করি? আমরা একটা থেকে আমরা আরেকটা বিয়োগ করি। তাহলে একটা ভরবেগ থেকে আমরা আরেকটা ভরবেগ যদি বিয়োগ করি, তাহলে আমরা পাবো এটার ভরবেগের পরিবর্তন। তাহলে এটা বিয়োগ করলে আসে 2mu। তাহলে এবার যদি আমরা ভরবেগের পরিবর্তনের হার বের করি, ভরবেগের পরিবর্তনের হার কি? ভরবেগটারে আমরা সময় দিয়ে ভাগ করে দিব। তাহলে আমাদের সময় লাগছিল কত এই দেয়াল থেকে এই দেয়াল আসতে? এল ডিভাইডেড বাই ইউ। তাহলে এল ডিভাইড বাই ইউ সেকেন্ড পর ভরবেগের পরিবর্তনের হার হবে 2mu ডিভাইড বাই এল ডিভাইডেড বাই ইউ। এবার আমরা এটাকে যদি উপরে উঠে যাই তাহলে হবে ইউ স্কোয়ার, তাহলে 2mu স্কোয়ার ডিভাইড বাই এল। অনুরূপভাবে ওয়াই অক্ষ, এবং আমরা তো এটা এক্স অক্ষ বরাবর বিবেচনা করছিলাম, এক্স অক্ষ বরাবর এই যে এক্স অক্ষ বরাবর এই দিকে আসছিল, আবার এই এক্স অক্ষ বরাবর এই দেয়ালে আসছিল, এই দেয়ালে ধাক্কা খেয়ে আর বি দেয়ালে গেছিলো। এভাবে তো সেম এই ওয়াই অক্ষ বরাবর উপরের দেয়াল আছে, নিচে আছে, জেড অক্ষ বরাবর এদিকে আছে, এদিকে আছে। তাহলে এখন কিন্তু আমরা ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবরও কিন্তু আমরা এই ভরবেগের পরিবর্তনের হারটা পাবো। তাহলে সেটা যদি বিবেচনা করি, তাহলে এটা যেহেতু আসছে 2 এক্স অক্ষ বরাবর আসছে 2mu স্কোয়ার ডিভাইড বাই এল, তাহলে কিন্তু ওয়াই অক্ষ বরাবর আসবে 2mb স্কোয়ার ডিভাইড বাই এল, এবং জেড অক্ষ বরাবর আসবে 2mw স্কোয়ার ডিভাইড বাই এল। যেহেতু আমরা ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশটা বিবেচনা করছিলাম বি, এবং জেড অক্ষ বরাবর এই যে বেগের উপাংশটা বিবেচনা করছিলাম ডাব্লু, তাহলে আমরা ভরবেগের ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তনের হারটা আমরা এখান থেকে বিবেচনা করলাম। তাহলে এখন যেহেতু আমরা 3টা অ্যাক্সিস বরাবর কিন্তু আমরা কণাটির ভরবেগের পরিবর্তনটা বের করে ফেললাম, তাহলে এখন 3টা অক্ষের যে ভরবেগের যে পরিবর্তনটা সেটা যদি আমরা যোগ করি, তাহলে কণাটির মোট ভরবেগের পরিবর্তনটা আমরা পাবো। তাহলে এবার অণুটির মোট ভরবেগের পরিবর্তন, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষের ভরবেগের পরিবর্তনের হার, এটা হচ্ছে ওয়াই অক্ষের ভরবেগের পরিবর্তনের হার, এটা হচ্ছে জেড অক্ষের ভরবেগের পরিবর্তনের হার। তাহলে অণুটির আমরা একটা অণু বিবেচনা করছিলাম, আর যেহেতু আমাদের এই ঘনকটার ভিতরে এন সংখ্যক অণু বিদ্যমান, কিন্তু আমরা একটা অণু আগে কাউন্ট করি। তাহলে এখান থেকে আমরা যদি 2m ডিভাইড বাই এল যদি আমরা কমন নিয়ে নেই, তাহলে আমাদের আর থাকতেছে l² 2m ডিভাইড বাই এল যদি আমরা কমন নিই, তাহলে থাকতেছে ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার।
আর এটাকে আমরা কিন্তু এখানে দেখো তিনটে অ্যাক্সিস বরাবর যে গড় বর্গবেগটা বের করে রাখছিলাম যে c1 স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস ডাব্লিউ স্কয়ার, তাহলে এইটার পরিবর্তে আমরা এটা বসাইতে পারি c1 স্কয়ার, তাহলে টুয়াইস m ডিভাইড বাই c1 স্কয়ার। তাহলে এটা হচ্ছে অণুটির মোট ভরবেগের পরিবর্তনের হার। তাহলে এটা হচ্ছে একটা অণুর ক্ষেত্রে আমরা প্রথমে যে কোনো একটা অণু বিবেচনা করছিলাম। এভাবে তো এটা যদি 1 নম্বর অণু হয় তাহলে 2 নম্বর অণু আছে, 3 নম্বর অণু আছে, 4 নম্বর অণু আছে, তাহলে আমরা এবার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থের জন্য কীভাবে লিখতে পারি? তাহলে যখন দ্বিতীয় বিবেচনা করতে এখানে C2 হবে, যখন তৃতীয় বিবেচনা করতে তৃতীয় অণুর বিবেচনা করে এখানে 3 হবে, যখন এখানে চতুর্থ অণু বিবেচনা করতে তখন এখানে 4 হবে, ঠিক না? তাহলে অনুরূপভাবে দ্বিতীয়, তৃতীয়, n-তম অণুর ভরবেগের পরিবর্তনের হার আমরা বিবেচনা করতে পারি টুয়াইস m c2 স্কোয়ার ডিভাইড বাই l, আর তৃতীয় অণুর ক্ষেত্রে আমরা বিবেচনা করতে পারি টুয়াইস m c3 স্কোয়ার ডিভাইড বাই l, আর n সংখ্যক বা n-তম অণুর ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি যে টুয়াইস m cn স্কোয়ার ডিভাইড বাই l। সুতরাং ভরবেগের এবার কিন্তু আমরা এটা কিন্তু দ্বিতীয় কণা, এটা তৃতীয়, চতুর্থ, তাহলে দেখো n সংখ্যক কণা কিন্তু আমি n সংখ্যক আদর্শ গ্যাস অণু নিয়েছিলাম, সেখানে কিন্তু n সংখ্যক আদর্শ গ্যাস অণুর ভরবেগের পরিবর্তনের হারগুলো আমরা সব এখানে লিখে নিলাম। এবার তাহলে এই যে গণকের ভিতরে যে টোটাল যে গ্যাসীয় অণু ছিল তার ভরবেগের পরিবর্তনের হার এবার কাউন্ট করতে পারি আমরা। সুতরাং আমরা সবগুলো যোগ করে দিব। তাহলে প্রথম অণু, দ্বিতীয় অণু, তৃতীয় অণু, চতুর্থ অণু, সবগুলো n সংখ্যক অণু, এটা হচ্ছে n সংখ্যক অণু, এটা তৃতীয় অণু, ভিতরে অসংখ্য অণু আছে। তাহলে সবগুলো যখন আমরা যোগ করে দিব, এখান থেকে দেখো কমন যায় টুয়াইস m ডিভাইডেড বাই l কমন যায়। l যদি কমন নিয়ে নেই তাহলে c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস c3 স্কোয়ার প্লাস ডট ডট cn স্কোয়ার। তাহলে এখানে আমরা হরে একটা লবে একটা n গুণ করব এবং এই সাইডে এইটা n দিয়ে একটা ভাগ দিব, উপরে একটা n দিয়ে গুণ করব, নিচে একটা n দিয়ে ভাগ করব। তাহলে যদি ভাগ করি তাহলে আমরা এখানে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি, এটার লিখতে পারি c স্কোয়ার, টোটালটা আমরা লিখতে পারি c স্কোয়ার, তাহলে টুয়াইস m n ডিভাইড বাই l c স্কোয়ার। আর তাহলে এইটা কিসের ভ্যালু? টোটালটা c স্কোয়ারের ভ্যালু। তাহলে এই c স্কোয়ার এখানে আমি এটা যদি রুট করে দিই, এই স্কোয়ার যদি রুট হয়ে যায় তাহলে c ইকুয়াল টু 2 বার c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস cn স্কোয়ার ডিভাইড বাই n। এটা হচ্ছে গ্যাসীয় অণুর গড় বর্গমূল বেগ। গড় বর্গমূল বেগের সূত্র কিন্তু এটা। তাহলে এখান থেকে আমরা কিন্তু গড় বর্গমূলের সূত্রটাও পেয়ে গেলাম। তাহলে এইটা হচ্ছে অণুসমূহের মোট ভরবেগের পরিবর্তনের হার। এখন এই অণুসমূহ তো তারা সংঘর্ষে লিপ্ত হবে। এই অণুসমূহের উপর যদি মোট ক্রিয়াশীল বল যদি এফ হয় তাহলে নিউটনের গতি দ্বিতীয় সূত্র আমরা কি জানি? এফ ইকুয়াল ভরবেগের পরিবর্তনের হার। এফ ইকুয়াল হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। তাহলে নিউটনের গতি দ্বিতীয় সূত্র ছিল এম ইকুয়াল এম বি মাইনাস এম ইউ, মানে ভরবেগের পরিবর্তন, এম বি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি ছিল ভরবেগের পরিবর্তনের হার। তাহলে এখন এখানে এইটা পাইলাম আমরা ভরবেগের পরিবর্তনের হার, তাহলে এইটাই তো এফ, ঠিক না? তাহলে এই যে ভরবেগের পরিবর্তনের হার, তাহলে এটা হলো এফের ভ্যালু। তো এবার গ্যাসের চাপ যদি পি হয় তাহলে পি এর সূত্র আমরা কি জানি? পি ইকুয়াল মোট বল বাই মোট ক্ষেত্রফল, মানে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি চাপ বলা হয়? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলা হয়। তাহলে আমরা টোটাল ফোর্স নিব আর টোটাল এরিয়া, তাহলে পি ইকুয়াল মোট বল বাই মোট ক্ষেত্রফল। তো এখানে মোট বল হচ্ছে তোমার এফ, এই যে গ্যাসীয় অণুর উপর যে মোট ক্রিয়াশীল বল সেটা হচ্ছে এফ, আর যে মোট ক্ষেত্রফল সেটা হচ্ছে, দেখো একটা গণকে কিন্তু 6টা তল থাকে, আর গণকটা যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সমান তাহলে এক একটা তল কিন্তু এক একটা বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার। তাহলে বাহু স্কোয়ার, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত? এল, তাহলে 6টা তলের ক্ষেত্রফল কী হবে? 6l স্কোয়ার। তাহলে এফ ডিভাইড বাই মোট ক্ষেত্রফল। তাহলে এখানে সবগুলো বাহুই কিন্তু আমাদের এল ছিল, ঠিক আছে? তো এবার পি এর এইটা বসাই, পি ইকুয়াল মোট বল, এটা হচ্ছে তোমার মোট বল ডিভাইড বাই মোট ক্ষেত্রফল। তো এবার এটা যদি নেমে আসে তাহলে এই এল কিউব হয়ে যায়, তাহলে পি ইকুয়াল 2mn c স্কোয়ার ডিভাইড বাই 6l কিউব। এই জায়গাটা এল কিউবটা হচ্ছে তোমার আয়তন, মানে গণকের আয়তন। তাহলে এই যে এল কিউবের জায়গায় আমরা এখানে উপরে 2 আর এখানে 6 কেটে 1/3 হয়ে যায়, আর এখানে mn
আর এই যে সি, এই এল কিউবের পরিবর্তে বি, আর এখানে সি স্কোয়ার। তাহলে এখানে বিটা এই সাইডে নিয়ে আসো, বি এই সাইডে আমরা যদি নিয়ে আসি তাহলে আমাদের আসে পিবি ইকুয়াল 1/3 mn সি স্কোয়ার। তাহলে গ্যাসের যে মোট ভর, গ্যাসীয় তো অণুগুলো অসংখ্য এন সংখ্যক গ্যাসে, এন সংখ্যক আদর্শ গ্যাস অণু আছে আমাদের ঘনকটার ভিতরে। তাহলে আর প্রত্যেকটা অণুর ভর যদি আমাদের স্মল এম হয়, তাহলে এন সংখ্যক অণুর ভর কত হবে? আমি টোটাল গ্যাসটা পরিমাপ করতে চাই, তাহলে সেটা হবে ক্যাপিটাল এম। ক্যাপিটাল এম ইকুয়াল এম এন যদি হয়, তাহলে এই এম এর পরিবর্তে আমরা ক্যাপিটাল এম বসাই দেব। আর এই বিটাকে যদি আমি এই সাইডে নিয়ে আসি, তাহলে আমরা জানি রো ইকুয়াল এম বাই ভি, কারণ আমাদের ঘনত্বের সূত্র রো ইকুয়াল এম বাই ভি। তাহলে এম বাই ভি এর পরিবর্তে ঘনত্ব বসাই দিতে পারি। তাহলে পি ইকুয়াল 1/3 mn সি স্কোয়ার। এটি হচ্ছে গতিতত্ত্ব অনুসারে চাপের রাশিমালা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।